আমার প্রায় চোখে জল এসে গেছে। আপনার সভাপতিকে তিনি যখন নাড্ডা চাড্ডা গাড্ডা বলেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন সর্বভারতীয় সভাপতিকে তিনি যখন মির্জাফর বলেন, দুঃশাসন বলেন, আপনার দলের নেতাকে যখন গদ্দার বলেন, তখন রাগ হয় না? তো এবারের ভোট তৃণমূলের বিসর্জন। শুধু সাধারণ মানুষ নয়, সমাজের সর্বস্তরের মানুষ পরিস্কার চাইছে। তৃণমূল যদি চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরে আসে এ রাজ্যে, যে শিল্পপতির অবশিষ্ট আছেন তারা তাদের সম্পূর্ণ পুঁজি অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাবেন। এই তৃণমূল, তার সাথে কেন আপনারা সেটিং করে চলছেন? আর বিশ্বাস করুন, তৃণমূল চলে গেছে। সিবিআই দরজায় তালা লাগিয়ে দেয়। তাদের দলের মধ্যে নানা রকমের ইকুয়েশন কাজ করে, সমীকরণ। এই ওর মুখ দেখবে না, ওর মিছিলে আসবে না, এসব হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ চলে যাও, এসব ঠিক সামলাবেন কি করে আপনি? দিলীপ ঘোষের মূল্যায়ন আপনার কাছে কেমন? আরে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিরোধী দল নেতা, দলের একটা মুখ। যে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন আপনি বললেন, এবারেও কি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে হারাবার সুযোগ পাবেন? ভবানীপুরে আপনারা প্রার্থী করবেন তাকে? গ্রামেও বিজেপি জিতবে, গতবারের থেকে বেশি মার্জিনে জিতবে, এবং ভবানীপুরের সিটেও বিজেপির প্রার্থী নির্বাচিত হবেন। আপনি আজকের তারিখ, আজকের সময় দেখে নিন। আপনার সঙ্গে আমার ভোটের ফল বেরোনোর পর আবার এই নিয়ে কথা হবে। দিলীপ ঘোষ, যিনি হিন্দুত্বের কথা বলে হিন্দু জাগরণ মঞ্চের ছিলেন, তাকে কি এবার ছেড়ে দেওয়া হবে? মর্নিং ওয়াক থেকে শুরু করবেন রাজনীতি, নাকি এবার নিয়ন্ত্রিত ভাবে দল পরিকল্পিত হবে তাকে ব্যবহার করবে? এত কিছুর পরেও না শ্রমিক দা, একটা প্রশ্ন বারবার এসে যাচ্ছে, আবার মনে আসছে যে মানুষ বলছে কি এত দুর্নীতি, এত কিছু হচ্ছে, সিবিআইডি বাদ দিলাম, সত্যি কি এগুলোকে বন্ধ করতে কেন্দ্রের কোনো তৎপরতা দরকার নেই? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এত গালাগাল, এত কিছু, তার একটা প্রতিবাদ? খালি মাঝে মাঝে নেতাদের ফোন আসে, খগেন মুর্মু এরকম আক্রান্ত হলেন হাসপাতালে, তার প্রাণ যায় যায় অবস্থা হলো। এত কিছুর পর কেন কেন সবাই চুপ? এটা না মানুষ জানতে চাইছে, মানুষের মনের মধ্যে না একটা অস্থিরতা তৈরি হয়েছে। শ্রমিকদা অনেক দিন ধরে বিজেপিতে, মানে আমি ছোটবেলা থেকে, প্রায় ইউনিভার্সিটিতে পড়ার সময় থেকে আমি বিজেপি অফিসে যাই, তখন থেকে দেখছি। আর এখন প্রথমে সাংসদ, রাজ্যসভায়, তারপর রাজ্য সভাপতি। কেমন বদলে গেল জীবনটা? জীবন, রাজনীতি বদলে দেয়, কিন্তু রাজনৈতিক দলের কোনো পদ একটা মানুষের জীবনকে বদলাতে পারে বলে আমি বিশ্বাস করি না। আমরা যারা রাজনৈতিক কর্মী, তারা বিধানসভার ভিতরে বাইরে, লোকসভা রাজ্যসভার ভিতরে কিংবা বাইরে কোনো পদে না থেকেও রাজনৈতিক কর্মী তার জীবন চর্চার মধ্যে, তার দৈনন্দিন জীবনের উত্থান পতনের সঙ্গে তার জীবনকে একটা নির্দিষ্ট আঙ্গিক থেকে স্পর্শ করিয়ে দেয়। ফলে আর সভাপতির পদটা তো একটা বহমানতা। এই যে সুমিতদা এত এইটুকু শব্দ ব্যয় করলেন, কথা বললেন, তার মধ্যে প্রচুর তৎসম শব্দ। এখনো রাজনীতি যেখানে গেছে সেখানে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বাপ তোলাচ্ছেন, অমুকের বাবার সার্টিফিকেট আনো। মুখ্যমন্ত্রীও ইদানিং যে শরীরী ভাষা, মুখের ভাষা ব্যবহার করছে, তাতে বিজেপিতেও কিন্তু তিনটি স্তর আছে। দিলীপ ঘোষ কাঠখোট্টা ভাষায় বক্তব্য করেন, সেই সঙ্গে শুভেন্দু অধিকারী হিন্দু ধর্ম, হিন্দুত্ব, সনাতনীদের বিপদ নিয়ে বলেন। সুকান্ত মজুমদারের ভাষাটা একটা আলাদা। আর শ্রমিক ভট্টাচার্য, আপনি কি ভাবেন যে তৎসম শব্দ দিয়ে রাজনীতি করা যায় এবং বিরোধীকে আক্রমণ করা যায় এই রকম শব্দ ব্যবহার করে? শব্দ চয়ন এবং শরীরী ভাষা এটা একান্তই বক্তার ব্যক্তিগত, কিন্তু আমার গ্রুমিংটা একটু অন্যভাবে হয়েছিল। একদম কৈশোর অবস্থা থেকে হরিপদ ভারতীর বক্তৃতা শুনেছি, তপনদাকে বক্তৃতা করতে শুনেছি, যজ্ঞ দত্ত শর্মার বক্তৃতা শুনেছি, অটল বিহারী বাজপেয়ী, মুরলী মনোহর যোশী, লালকৃষ্ণ আদবানীদের বক্তৃতা শুনেছি। অসাধারণ বাগ্মিতা, ক্ষুরোদার আক্রমণ, কিন্তু কোনো অশালীন শব্দ ব্যবহার নেই। একটা নির্দিষ্ট মাপের নেতার বিরুদ্ধে কোনো অশালীন শব্দ চয়ন নেই। আমার একটি ছোট ঘটনার কথা মনে পড়ে এখনো, আমি এটা বারবার বলি। যে হাওড়ার একটা গলির মধ্যে 80-র দশকের প্রথম দিকে একটা মিটিং হচ্ছে, সেখানে মূল বক্তা
তপন শিকদার এবং তার আগের বক্তা আমি। তা তখন আমার হাওড়ায় বক্তৃতা শুনতে ভালো ভিড় হতো। বিজেপিকে তখনও মানুষ পুরোপুরি ঠিক চিনত না। বক্তৃতা করেছে, অনেক হাততালি পড়েছে, কর্মীরা খুশি, শ্রোতারাও খুশি। আমি জ্যোতি বসু সম্পর্কে কথা বলতে গিয়ে তার নামের আগে একটি বিশেষণ ব্যবহার করেছি। সেটা আমি আর নতুন করে উচ্চারণ করতে চাইছি না, কিন্তু সেটা আজকের রাজনীতিতে কোনো বিষয়ই নয়। মিটিং শেষ, ছোট পার্টি অফিসে গিয়ে বসলাম সকলের সামনে, মানে সেখানে আমার জুনিয়ররাও ছিলেন, শ্রোতারাও ছিলেন, কিছু পাড়া প্রতিবেশীও ছিলেন ওই পাড়ার। তপনদা যেভাবে আমাকে আক্রমণ করলেন বা যেভাবে আমায় বকলেন যে তুই কে, তোর বয়স কত, তুই যার সম্পর্কে কথা বলছিস সে এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার একটা নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে, তুই শব্দ ব্যবহার করলি কি করে? তো আমার প্রায় চোখে জল এসে গেছে। আমার কোনো কথা বলতে পারিনি, বুঝেছি ভুল করে ফেলেছি। কিন্তু তপনদা এতটাই স্নেহপ্রবণ ছিলেন আমার প্রতি না, তপনদা আমাকে সেদিন ওই মধ্য হাওড়া থেকে স্কুটারে করে মন্দিরতলা পর্যন্ত ছেড়ে দিয়ে, তখন তো আর সে দ্বিতীয় হুগলি ব্রিজ তৈরি হয়নি, সেতু তৈরি হয়নি, তুমি তারপরে ওখান থেকে আবার স্কুটার নিয়ে চলে গিয়েছিলেন। তো বিষ্ণুকান্ত শাস্ত্রী, তিনি কোনো ভুল শব্দ বললে কান ধরতেন। তো আমরা এইভাবে এসেছি, এবং আমি এখনো মনে করি যে ওই ইংরেজিতে একটা কথা আছে না, দি ফাংশন অফ লিটারেচার ইজ টু এলিভেট দ্য হিউম্যান মাইন্ড এন্ড টু সাস্টেইন ইট দেয়ার। এটা কিন্তু একটা রাজনৈতিক কর্মীর ক্ষেত্রে, রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষেত্রেও অত্যন্ত প্রাসঙ্গিক। কারণ আমরা ডেলিভার করছি কাদের? যারা শুনছে তারা যদি কোনোভাবে আমার প্রতি আকৃষ্ট হয় বা আমার দলের প্রতি আকৃষ্ট হয়, তো স্বাভাবিকভাবেই আমার ভাষার প্রতি হবে। তো তাদের মনন, তাদের শব্দচয়ন, তাদের রুচিটাকে ঠিক রাখবার দায়িত্ব আমার। কিন্তু যারা আক্রমণ করে কথা বলছেন, তারাও একটা নির্দিষ্ট মাসকে ছোবার চেষ্টা করছেন, মাটির ভাষায় কথা বলছেন। দিলীপ ঘোষ যেভাবে কথা বলেন বা শুভেন্দু অধিকারী যেভাবে আক্রমণ করে, এগুলো মানুষের মনকে তো স্পর্শ করছে। এটা করে প্রত্যেকেই। আমরা যারা এখানে রাজনীতি করেছি, যারা হরিপদ ভারতীকে শুনেছেন বা তপন শিকদারকে শুনেছেন, কোনো না কোনো ভাবে সকলের বক্তৃতার মধ্যে একটা তার প্রভাব থেকে গেছে। কিন্তু হরিপদ ভারতী ক্ষণজন্মা, হরিপদ ভারতী মতো বাগ্মী একটা দেশে বা একটা কালে খুব কম জন্মায়, এটা আমার বিশ্বাস। এবং আরেকটি ঘটনা জানা নেই অনেকেরই, সেটা হচ্ছে সাম্প্রতিককালে 4 জন এবং তারা কেউই বাঙালি নন, তারা একটা গবেষণা করেছেন, রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপকরা, তারা নিজেরাই প্রথিতযশা। তারা 4 জন রাজনৈতিক বাগ্মীর নাম তুলে এনেছেন, এবং আশ্চর্যজনক ভাবে 4 জনই কিন্তু এই পশ্চিমবঙ্গের, মানে অধুনা পশ্চিমবঙ্গের এবং বাঙালি। তার মধ্যে প্রথম নাম হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি, দ্বিতীয় নাম বিপিন চন্দ্র পাল, তৃতীয় নাম শ্যামাপ্রসাদ মুখার্জি, আর চতুর্থ হরিপদ ভারতী। 5ম জনের নাম তারা কিন্তু লেখেননি। আমার দ্বিতীয় প্রশ্নটা মাথায় মানে সেই থেকে গজগজ করছে, এবার বলে ফেলি যে আপনি মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী, 3বারের মুখ্যমন্ত্রী, তিনি মহিলা, তাকে আপনি সম্মান জানাচ্ছেন, খুব ভালো। কিন্তু আপনার সভাপতিকে তিনি যখন নাড্ডা চাড্ডা গাড্ডা বলেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী তথা প্রাক্তন সর্বভারতীয় সভাপতিকে তিনি যখন মির্জাফর বলেন, দুঃশাসন বলেন, আপনার দলের নেতাকে যখন গদ্দার বলেন, তখন রাগ হয় না? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের মনের মধ্যে একটা বিশ্বাস জাগাতে পেরেছিলেন বা বিশ্বাস করাতে পেরেছিলেন যে সিপিএম হারতে পারে, সিপিএম হারতে চলেছে এবং সিপিএম হারছে। এবং তিনি হয়ে উঠেছিলেন সেদিনের প্রায় স্বপ্নের মেঘবালিকা। একদলীয় একচেটিয়া একাধিপত্য থেকে মানুষ মুক্তি চেয়েছিল। কিন্তু আজ মমতা বন্দ্যোপাধ্যায় সাঁঝবাতির রূপকথা, এগুলো তার কাছে এখন শুধুই অতীত। সেদিনের মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আজকের মমতা বন্দ্যোপাধ্যায়কে রিলেট করা যাচ্ছে না। মমতাকে অগ্নিকন্যা বানিয়ে দেওয়ার একটা প্যাকেজিং হয়েছিল, এই প্যাকেজিংটা কেমন ছিল? দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকাকালীন
এই অগ্নিকন্যা শব্দটি আসে। তো অগ্নিকন্যা তখন মানুষের হৃদয়ে আগুন লাগাতে পেরেছিলেন কিনা আমাদের জানা নেই, হয়তো লাগিয়ে থাকতেও পারেন, কিন্তু আগুন লাগিয়ে দিয়েছিল কংগ্রেস মানুষের পেটে। সেজন্য অগ্নিকন্যা ন্যারেটিভটা খুব একটা চলেনি। সিপিআইএম এর হেজিমনি থেকে মানুষ মুক্তি পেতে চেয়েছিল, মানুষ কথা বলতে চেয়েছিল, প্রতিবাদ করতে চেয়েছিল। তো সেই জায়গাটাকে অ্যাড্রেস মমতা বন্দ্যোপাধ্যায় করতে পেরেছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বিরাট কোনো উন্নয়ন করতে পারবেন না, ওই কলকাতা, লন্ডন, দীঘা, গোয়া, দার্জিলিং, সুইজারল্যান্ড, 40,000 বন্ধ কারখানার দরজা তালা, প্রত্যেক জায়গায় সুপার স্পেশালিটি হসপিটাল, শিক্ষাঙ্গনকে সংঘর্ষ মুক্ত করে দেবার যে সমস্ত বক্তব্যগুলো ছিল, ওগুলো মানুষ নেয়নি। মানুষ একটা জিনিসই নিয়েছিল, যিনি সিপিআইএম কে হারাতে পারেন, সেই জন্য তিনি মানে জিতেছিলেন। সিপিএম হেরেছিল বেশি করে, মমতার জয় সিপিএম হেরেছিল, সিপিএম হেরেছিল। কোন রাজনৈতিক দল আছে মাল্টিপার্টি ডেমোক্রেসিতে আমাদের মতো রাজ্যে যে বলতে পারবে শুধু তার ক্যাডার ভোটে বা তার নির্দিষ্ট সমর্থক সদস্যদের ভোটে সে কোনো ক্ষমতায় আসতে পারে? এটা সম্ভব নয়। অন্য দলের ভোট চাই, অন্য দলের মানুষের সমর্থন চাই, যারা সরাসরি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন তাদেরও ভোট চাই। তো যে যেভাবে সেটাকে অ্যাড্রেস করে, যেভাবে ভোটারের কাছে যায়, সেভাবে ফলাফল হয়। এই যে নির্বাচনটা এখন হতে চলেছে, তোমার যে প্রশ্নটা, এই নির্বাচনটা শুধু তৃণমূল কংগ্রেস আর বিজেপির মধ্যে নয়, এই নির্বাচনটা হচ্ছে সাধারণ মানুষের, যেখানে সাধারণ মানুষের, নিম্ন মধ্যবিত্ত শিক্ষিত মানুষের অ্যাসপিরেশন হার্ট হয়েছে, যেখানে শিক্ষিত তরুণ তরুণীর মেধা প্রতারিত হয়েছে, তাদের মেধা বাজারে বিক্রি হয়ে গেছে। পশ্চিমবঙ্গ থেকে এই মুহূর্তে শুধু শ্রমিক বাইরে যাচ্ছে না, জমির মালিক কৃষক অন্য রাজ্যের জমিতে ধান কাটতে যাচ্ছে না। 14,60,000-এর বেশি তরুণ তরুণী আজকে বেঙ্গালুরুতে কাজ করছে, সেখানকার দ্বিতীয় কথ্য ভাষা বাংলা। এখানকার শিল্পপতি যারা মুখ্যমন্ত্রীর মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে বেঙ্গল ইজ এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট, আজকে তারাই বিনিয়োগ করছেন ভিন্ন রাজ্যে। ফলে পুঁজির এক্সোডাস, মেধার এক্সোডাস এবং তার সঙ্গে শ্রমের এক্সোডাস, এটা চলেছে বাংলা থেকে। আজকে এই সাধারণ মানুষগুলো লড়াই করছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। বিজেপি তো নিমিত্ত মাত্র, মানুষ তৈরি করে দিয়েছেন বাইনারি 2019-এ, যে লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির। মাঝখানে যারা এসে ওই নো ভোট টু বিজেপি বা মোট প্রার্থী দেবার চেষ্টা করবেন, তারা পরোক্ষভাবে তৃণমূলকেই সমর্থন করবেন, সেটা বামপন্থী সমর্থকেরাও বুঝেছেন। তো এবারের ভোট তৃণমূলের বিসর্জনে। শুধু সাধারণ মানুষ নয়, সমাজের সর্বস্তরের মানুষ পরিস্থান চাইছে। তৃণমূল যদি চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরে আসে, এ রাজ্যে যে শিল্পপতির অবশিষ্ট আছেন তারা তাদের সম্পূর্ণ পুঁজি অন্য রাজ্যে সরিয়ে নিয়ে যাবেন। এটা একটা একটা কঠিন প্রশ্ন, এটা কিন্তু আমারও ততটা নয়, আমি বিশ্বাস করি না, কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, আমাদের দর্শকদের সকলের প্রশ্ন, এই তৃণমূল তার সাথে কেন আপনারা সেটিং করে চলছেন? দেখুন, এই সেটিং তত্ত্ব যারা নিয়ে এসেছেন পশ্চিমবঙ্গে, মানুষ তাদের বিধানসভায় শূন্য করে দিয়েছে। 300 কর্মী মারা গেছে বিজেপির। অমিত শাহ সভাপতি থাকাকালীন 65 জন বিজেপি কর্মী খুন হয়েছেন, মানে যখন তিনি সর্বভারতীয় সভাপতি। জেপি নাড্ডা 97 জন বিজেপি কর্মীর জন্য তর্পণ করেছেন গঙ্গার ঘাটে গিয়ে। 2021 সালে 2রা মের পর 27 দিনে 56 জন বিজেপির কর্মী খুন হয়েছে। মানুষ কি চায়? আমি জানি এটা মানুষের মনে আছে। মানুষ চাইছে যে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেস সরকারটাকে ফেলে দেওয়া হোক 356 ধারা জারি করে, এই মুহূর্তে তৃণমূলের বড় কয়েকজন নেতাকে গ্রেপ্তার করে দেওয়া হোক। কিন্তু এটা তো কংগ্রেসের রাজত্ব নয়, কেন্দ্রে তো কংগ্রেস সরকার নেই, কেজ প্যারেট সিবিআই নেই, যা হচ্ছে তা খোলা পাতার মতো। বিজেপি নীতিগতভাবে 356 ধারা প্রয়োগ করে কোনো নির্বাচিত সরকারকে ফেলে দেবার পক্ষে নয়, এটা বুঝতে হবে। হ্যাঁ, এটা ঠিকই, এটা দেশে বিদেশেও মানুষের প্রশ্ন। আমি অপারেশন সিন্দুরের পর প্রধানমন্ত্রী যে প্রতিনিধি দলকে পাঠিয়েছিলেন পৃথিবীর বিভিন্ন দেশে, তার মধ্যে ওয়েস্টার্ন ইউরোপে আমি গিয়েছিলাম 6টি দেশে। তো আমাকে
অনেকে প্রশ্ন করেছেন। একজন সেনেটর যিনি ভারতীয় বংশোদ্ভূত, লর্ড, তিনি আমায় বললেন, মিস্টার ভট্টাচার্য, টেল মি, জাস্ট এক্সপ্লেন মি, what is the definition and explanation of the total breakdown of constitutional machinery, this particular words very much in your constitution? কিভাবে ব্যাখ্যা করবেন? এর উত্তর আমার কাছে নেই। উনি বলছেন যেখানে জুডিশিয়ারি আন্ডার থ্রেট, যেখানে সংবাদ মাধ্যম আক্রান্ত হয়ে গেছে, যেখানে ফেডারেল স্ট্রাকচারটাকে একজোট অস্বীকার করছে, যেখানে প্রতিনিয়ত প্রধানমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ করা হচ্ছে, যেখানে অশোক স্তম্ভের নিচে সরকারি অফিসে বসে সরকারি প্রোগ্রামে যেখানে রাজনৈতিক ভাষণ চলছে, তো সেখানে কি কনস্টিটিউশন এক্সিস্ট করে? এটা তার প্রশ্ন। কনস্টিটিউশন ডাজন্ট এক্সিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল, এটা অনেকের মনে প্রতীক্ষিত। তাহলে কনস্টিটিউশন কি এক্সিস্ট করছে না পশ্চিমবঙ্গে? তার জন্য তো কেন্দ্রের ভূমিকা থাকা উচিত। ভারতের তো একটা রাজ্য পশ্চিমবঙ্গ, কেন্দ্রের ভূমিকা থাকার বিষয় নয়। বিষয়টা হচ্ছে আমি একটা দলের কথা বলতে পারি, সরকারের কথা বলতে পারি না। আমি রাষ্ট্রপতির প্রতিনিধি নই, আমি রাষ্ট্রপতিকে আক্রমণ করতে পারি না বা তার সমালোচনাও করতে পারি না, বা তিনি কি করছেন না করছেন এ নিয়ে প্রশ্ন তোলার অধিকার আমার নেই, এবং থাকলেও আমি তুলতাম না, কারণ দেশের একটা নির্দিষ্ট কাঠামো তৈরি হয়েছে। তো স্বাভাবিকভাবেই যারা কনস্টিটিউশনের কাস্টোডিয়ান, এটা তাদের বিষয়, আমাদের বিষয় নয়। আমি একজন রাজনৈতিক কর্মী, আমি বিশ্বাস করি রাজনৈতিক ভাবেই গণতান্ত্রিক ব্যবস্থাকে মধ্যে দিয়েই সাধারণ মানুষের উপরে ভরসা রেখে মানুষকে দিয়ে এই সরকারটাকে উৎখাত করে দেওয়া যাবে, এবং যাচ্ছে। আর বিশ্বাস করুন, তৃণমূল চলে গেছে। না না, তৃণমূল চলে গেছে, বিশ্বাস করুন, তৃণমূল চলে গেছে, বলছেন তৃণমূল চলে যাচ্ছে, তৃণমূল চলে যাবেই, এটা আমি নয়, এটা মানুষের কথা। মুখ্যমন্ত্রী দেবতার কাছে ছুটে বেড়াচ্ছেন মা কালী ফাইল নেন নিয়ে। না না না, আপনি দেখুন, এই মুখ্যমন্ত্রী তো আমাদের সাধারণ নন, অসাধারণ মুখ্যমন্ত্রীর সঙ্গে অসামান্য লড়াই আমরা, রাজনৈতিক লড়াই অবশ্যই। জগন্নাথ দেবকে ওখান থেকে ধরে নিয়ে চলে এলেন। যদি জগন্নাথ দেবও ঘাবড়ে গেলেন, ব্যাপারটা কি হল? ওনাকে যখন ওখান থেকে আনা হয়েছিল, ওনাকে বলে আনা হয়েছিল যে দেখুন, আপনি চলুন দীঘার পাড়ে, এখানে প্রবল সমুদ্র, প্রবল আওয়াজ, দীঘার অনেক শান্ত, আপনি ভালো করে ঘুমোতে পারবেন, বিশ্রামের প্রয়োজন, এত ভক্ত আপনার কাছে আসে। তো বললে, তো ধাম আমি ছেড়ে যাব না। এরা বললেন, না, আমরা কালচারাল সেন্টারে নিয়ে যাচ্ছি। জগন্নাথ দেব ঢুকলেন কালচারাল সেন্টারে, হয়ে গেল ওটা ধাম। এখন জগন্নাথকে চ্যালেঞ্জ করছেন সমুদ্রের দুপারে বসে, কিন্তু কঠিন ব্যাপার। তারপরে ওখান থেকে চলে এসছেন দুর্গায়, ওখানে আবার কিছু মানুষ বলে দিয়েছে এখানে আমাদের এখানে করতে দেবো না। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তো বলে দিয়েছেন আমাদের জমির উপরে কি করে দেবী প্রতিমা হবে। আমরা তো মনোথেইস্ট, আমাদের এখানে কি করে পৌত্তলিকতা স্থান পাবে এই জমি না। মুহূর্তের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় মেসি স্পিডে, একদম মেসি যে টার্নটা নেয় না, সঙ্গে সঙ্গে ওর মায় ঢুকে গিয়ে শিল্পের জন্য জমি নিয়ে দুর্গা মন্দির, ওটাও কালচারাল সেন্টার, সরকারের টাকায়, মানে আপনার দেওয়া ট্যাক্সের টাকায় তৈরি হচ্ছে, তৈরি হবে। এবার এটা হলো, এখানেই থেমে থাকে যে মহাকাল। তারপরে এই দেবতার কাছে এগুলি আশ্রয় নিয়েছে, কিন্তু সবার উপর দেবতাকে জনগণ, গণদেবতার বিচারে তৃণমূল চলে গেছে। তার মানে একটা বিষয় স্পষ্ট যে জনগণের ওপরে ভরসা করেই তৃণমূলকে সরিয়ে আপনারা ক্ষমতায় আসতে চাইছেন, ইডি সিবিআই এর উপরে অত ভরসা নেই। না, আমি বলছি তো ইডি সিবিআই দরজায় তালা লাগিয়ে দিন, ইনকাম ট্যাক্স জিএসটি কে বলে দিন কোনো নোটিশ আর পাঠানো যাবে না কাল থেকে। যদি প্রয়োজন হয় এসআইআর বন্ধ করে দিন, কোনো এসআইআর এর দরকার নেই, পুরনো ভোটার লিস্টে ভোট করুন, তারপরে তৃণমূল হারবে, তারপরেও তৃণমূল হারবে, মানুষ তৃণমূলকে হারবে। এতটা বিশ্বাস। আপনাদের দলের মধ্যে নানা রকমের ইকুয়েশন কাজ করে, সমীকরণ, এই ওর মুখ দেখবে না, ওর মিছিল আসবে না, হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে বাদ চলে যাও, এসব সামলাবেন কি করে আপনি? সামলানোর প্রশ্ন নয়, সামলায় মতাদর্শ। সিমেন্টিং ফ্যাক্টর হচ্ছে বিজেপির আইডিওলজি। বহু মানুষ আমাদের দলে এসেছিলেন, আবার অনেক লোক চলে গেছেন, যারা ক্ষমতার অলিন্দে একটু ঘোরাফেরা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন, তারা চলে গেছেন, কিন্তু অধিকাংশই বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছে। তা গণতান্ত্রিক রাজনৈতিক দলে দু একটা বিচ্যুতি থাকে, কিন্তু সেটা খুব একটা বড় কিছু নয়, যা হবার সেটা হবে, সরকার পরিবর্তন হয়ে যাবে। আর আমাদের এখানে কে সভাপতি, কে সাধারণ সম্পাদক হলেন, এটা বিষয় নয়। আমি তো 10 বছর কোনো সাংগঠনিক পদে ছিলাম না, আমি নিচে বসতাম, উপরে আমি যাদের দলে নিয়ে এসেছি
তারা উপরে বসতেন, তারা উপরে ওই বসতেন। নিচে ওই বস্তু ভান্ডারের সামনে টুলে বসে হ্যাঁ, সাংবাদিকদের সঙ্গে আড্ডা চলতো। আড্ডা রাগ হয় না ওই সময়টার না, জন্য? কোনো রাগ হবে কেন? না, আপনাকে কোন ঠাসা করে ফেলা হয়েছিল? রাগ না, হবে না? আমি এটা সম্পূর্ণ ভুল ধারণা। নতুন মানুষ তো আনতে হবে, নাহলে দল বাড়বে না। একা শ্রমিক ভট্টাচার্য, আমি 11 বছর পার্টির জেনারেল সেক্রেটারি ছিলাম, আমি থাকবো, নতুন লোক আসবে না? না, না, সেটা নয়, তাহলে পুরনো আমি যদি আজকে সভাপতি না হতাম, তাহলে আমার সক্রিয়তা আমার মনে আরো বেশি থাকতো। সভাপতি অনেক বেশি ফোন ধরতে হচ্ছে, অনেকের সঙ্গে বেশি কথা বলতে হচ্ছে, আমি অনেক বেশি অন্য ফিল্ডে কাজ করতে পারতাম। সেই জায়গাগুলো একটু একটু সংকুচিত হয়ে গেছে। যেমন আমার সবচেয়ে ভালো লাগার বিষয়, কোনোদিন থিয়েটার দেখিনি বলো, বুঝতে পারো? থিয়েটার আমার কাছে একটা নেশা। হুম, এবং যারা যখন নতুন থিয়েটার যাদেরই বেরোয়, এবং কি প্রথিতযশা দলের বিরুদ্ধে গেছে এইরকম ভাবেও অনেক থিয়েটার দলের হ্যাঁ, পাশে দাঁড়াতে দেখা গেছে। দলের বিরুদ্ধে না, মানে মত যখন মত প্রকাশের অধিকারটাই হচ্ছে আসল গণতান্ত্রিক অধিকার। এটা অনেকে বুঝতে চায় না। আমাদের নেতা তপন শিকদার বলতেন, সভাপতি হয়েছে শুধু মালাই পড়বে নাকি, গালাগাল শুনবে না? তো সুতরাং আমি সমালোচিত হব, আমি ধিক্কৃত যদিও হব। তপনদা ওই চিরকুটটা পকেটে ঢোকাতে না বেরোতো না, হ্যাঁ। ওই চিরকুটটা পেলেন, কেউ অভিযোগ করলো পকেটে ঢুকতো আর বেরোতো না, অভিযোগের চিরকুট। না, অনেক জায়গায় বেরোতো, সে মানুষ আক্ষেপ করে ফেলতো, যখন যখন প্রয়োজন মনে করতেন বার করে নিতেন, অ্যাকশন পরে হতো, কিন্তু হতো। তবে এগুলো তো মজার ঘটনা। তো তপনদা ওরকম অনেক রকম মজার গল্প বলতেন। তো সেটা ঠিক আছে, তখন পার্টি হারবে জেনেও এই যে এতগুলো মানুষ পার্টি করতো, পরাজয় নিশ্চিত, জমানত বাজেয়াপ্ত হবে, একদম ধরে নেওয়া, তারপরেও সে দেখছে বাড়ির গাছ বিক্রি করে দিয়েছে, পুকুরের মাছ বিক্রি করে দিয়েছে, দিয়ে ভোটে লাগিয়ে দিয়েছে, পোস্টার ছাপাচ্ছে। তো এটা তো ছিল। মানে এই এইসব বিষয়ে তো মানুষগুলো রাহুল তো সিনহা নাম সামনে প্রণম্য আসে না। দলের কাছে, রাহুল সিনহা দলের কাছে প্রণম্য, বারবার হেরেছেন কিন্তু তখন তোকে ভোটেই দাঁড়াতে চাইতো না। এটাই মানুষ বুঝতে পারে না, লোকে গনে রাহুল সিনহা এতবার হেরেছে, অনেকবার কেন্দ্র হ্যাঁ, বদল করেছে, তখন কিন্তু কে তার দাঁড়াতো? পাশেও আরেকটা বিষয় আছে, যে কেন্দ্রেই রাহুল সিনহা দাঁড়িয়েছে সে কেন্দ্রে কিন্তু অন্যান্য যে যারা ভোট পেয়েছেন তার থেকে পার্সেন্টেজে বেশি ভোট পেয়েছে। আসলে কি, মানে জয়টাই তো এই সংসদীয় গণতন্ত্র বা বহুদলীয় ব্যবস্থায় শেষ কথা, না জিততে পারলে অনেক অনেক কথা কিন্তু বলে। দলকে প্রাসঙ্গিক করে রেখেছেন। এ তো অস্বীকার করার নেই, রাহুল সিনহা বিয়ে করার 3 দিন পরে জেলে চলে গেছিলেন, তারপরে আবার 15 দিন চলে গেছিল পার্টির কাজে, 1 মাস পরে ফিরেছে। তো রাহুল সিনহার যে পরিশ্রম বা রাহুল সিনহার যে যোগদান পার্টিতে, সেটা যারা রাহুল সিনহাকে দেখেছেন তারা মনে রাখবে। এবং রাহুল সিনহার নামটাও তো পরিচিত, এরকম বহু মানুষ আছে যাদের নাম খবরের কাগজে একদিনও বেরোয়নি, যারা জীবনে কোনোদিন বিমানে যাতায়াত করেননি পার্টির কাজে, যারা জীবনে কোনোদিন পার্টির থেকে কোনো গাড়ি নেননি, সারা জীবন পার্টির জন্য দিয়েছেন, কোনোদিন নির্বাচনে দাঁড়াননি, তাদের নিজেদের কোনোদিন কারোর প্রমোশন হয়নি, কারোর ট্রান্সফার হয়নি, কারোর ব্যক্তি জীবনে সমস্যা তৈরি হয়েছে, স্ত্রীর সঙ্গে অশান্তি হয়েছে, ছেলেমেয়েরা ডিপ্রাইভড হয়েছে, কিন্তু তারা এই মতাদর্শের সঙ্গে আছেন। এইভাবে বাড়ির ভিত দেখা যায় না, ওপরটা দেখা যায়, তার ভিতের ওপরেই দাঁড়িয়ে তো আমরা লাভার্থী। তাহলে এইরকম রাহুল সিনহা যেমন করছে, সেভাবে দিলীপ ঘোষের মূল্যায়ন আপনার কাছে কেমন? দিলীপ ঘোষের না, আমি তো মূল্যায়ন, কোনো ব্যক্তি মূল্যায়ন করবার এখানে বসিনি। দিলীপ ঘোষ সংঘের প্রচারক, তিনি কঠিন পরিশ্রম করেছেন তার জীবনে, মানে কঠিন অবর্ণনীয় কষ্ট সহ্য করে তিনি কাজ করেছেন অন্য সংগঠন। তারপরে তিনি বিজেপিতে এসেছেন, বিজেপিতে যখন এসছেন তখন বিজেপি প্রাসঙ্গিক, তিনি ছুটে বেরিয়েছেন গোটা পশ্চিমবঙ্গ, তিনি তার মতো করে মাসকে অ্যাড্রেস করেছেন, তার সময় সর্বাধিক দল ভালো ফল করেছে, এটা বুঝতে হবে। কিন্তু প্রথম কথা হচ্ছে দল, এখানে রাহুল সিনহা, শ্রমিক ভট্টাচার্য, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী কোনো বিষয় নয়। দল থাকলে আমরা আছি, না থাকলে আমরা নেই। না, দিলীপ ঘোষ যে লাভ দিয়েছেন, এই লাভ দিতে পারেন না, এই যে ওর সময় যে লাভটা পার্টি পেয়েছে, লাভ সময় আর পেয়েছে। বিতর্কে যে ক্ষতি পেয়েছে, কোনটার পাল্লা ভারী? বিতর্ক, দিলীপ ঘোষকে নিয়ে যে বিতর্ক, তাতেও তো অনেক হচ্ছে, কোনটার পাল্লা ভারী? সবসময় সাফল্যেরই পাল্লা ভারী হয়। বিতর্ক তো রাজনীতিতে থাকবেই, রাজনীতি বিতর্ক ছাড়া চলে নাকি? জীবনের মধ্যে মৃত্যু, মৃত্যুর মধ্যে মৃত্যু, এটা নিয়েই তো রাজনীতি। দেখুন, জীবনে একমাত্র সত্য হচ্ছে মৃত্যু। ওই বকরা যুধিষ্ঠিরকে জিজ্ঞেস করেছিল, মানুষ জানে মানুষ মরণশীল, তারপরেও তার এই ভোগ করা স্পৃহা, তার এই আকাঙ্ক্ষা বেঁচে থাকার, এটা কি? বলছে এটাই পৃথিবীর সবচেয়ে আশ্চর্যতম বিষয়।
তো এটা থাকবে। না, বিজেপিতে আদি নব্য লড়াই, এটাকে বরাবর বলা হয় মিডিয়া তৈরি করা, কিন্তু আদৌ তা সত্যি নয়। আশা করি শ্রমিক ভট্টাচার্য সেটা মানবেন এবং সেটা মেটাতে গিয়ে সেদিন জাতীয় গ্রন্থাগারে আপনি যে বক্তৃতা দিয়েছেন, আমার শোনা বেশ কয়েক বছরের মধ্যে বিজেপির কোনো নেতার সাংগঠনিক বৈঠকে সেরা বক্তব্য, সেখানে আপনি শুভেন্দু অধিকারীকে বলছেন আপনি এই কথাটা কখনো বলবেন না কোনো সভায়। তা উনি তো, ওনাকে নিয়েই তো বিতর্ক আদিদের, যে শুভেন্দু অধিকারী তার দলবল, কিন্তু আরে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে বিরোধী দলনেতা, দলের একটা মুখ। শুভেন্দু অধিকারী সংসদীয় রাজনীতিতে মুখ্যমন্ত্রীর পরে তার জায়গা। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন। শুভেন্দু অধিকারী প্রায় কুচবিহার থেকে কলকাতা তিনি মানে 24x7 একদম পুরো দিন ঘুরে বেড়ান। এখন ফোন করে দেখুন, ও গাড়িতে আছে, কোনো না কোনো জায়গায় যাচ্ছে, প্রত্যেকটা ঘটনাতে তিনি পৌঁছচ্ছে। সে শুধু বিজেপির নেতা হিসেবে কাজ করছে না, একটা বিরোধী দলনেতা যখন কেউ হয়ে যায় সে কিন্তু কংগ্রেসেরও প্রতিনিধি, সিপিএম এরও প্রতিনিধি, বিজেপিরও প্রতিনিধি, জনতারও প্রতিনিধি। তো সেই কাজটা তিনি সঠিকভাবে করছেন। সে তো দল তাকে গ্রহণ করেছে, সে দলে সম্পৃক্ত হয়ে গেছে। এই যে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন আপনি বললেন, এবারেও কি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীকে হারাবার সুযোগ পাবেন? ভবানীপুরে আপনারা প্রার্থী করবেন তাকে? দেখুন, প্রার্থী তো করবার অধিকার আমারও নেই, শুভেন্দু অধিকারও নেই। শুভেন্দু অধিকারী যদি বলে যে আমি এই সিটেই দাঁড়াবো, তাহলে এটাও উনি বলতে পারেন না। আর আমি যদি মনে করি যে শুভেন্দু অধিকারী যে সিটে দাঁড়াতে চায় ওকে সেই সিটেই দাঁড় করাতে হবে, এটাও বলার অধিকার আমাদের নেই। কারণ আমাদের পার্টিতে যে কোনো নির্বাচনের একটা প্রক্রিয়া। লড়াই ভবানীপুরে দেখতে চাইছে রাজ্যবাসী, একটা হাড্ডাহাড্ডি লড়াই। গতবার যেমন নন্দীগ্রাম গ্রাম ছিল না, কিলোগ্রাম হয়ে গিয়েছিল, একটা ভিভিআইপি কেন্দ্র, এরকম ভবানীপুরকে নন্দীগ্রামেও বিজেপি জিতবে, গতবারের থেকে বেশি মার্জিনে জিতবে, এবং ভবানীপুরের সিটেও বিজেপির প্রার্থী নির্বাচিত হবেন। আপনি আজকের তারিখ, আজকের সময় দেখে নিন, আপনার সঙ্গে আমার ভোটের ফল বেরোনোর পর আবার এই নিয়ে কথা হবে। আপনি সভাপতি হওয়ার পর খুব সক্রিয় ঘোরাঘুরি করছেন, শুভেন্দু অধিকারীর তো কথাই নেই, প্রতিদিন প্রোগ্রাম। আপনার আগের সভাপতি সুকান্ত মজুমদার নিয়মিত উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বিভিন্ন জায়গায় সভা, মিছিল, মিটিং করছেন। প্রত্যেকটা কর্মী অক্লান্ত পরিশ্রম করছে, দিলীপ এবং তলা যেটা আপনারা দেখতে পাচ্ছেন না, যেটা সম্পূর্ণ আমাদের মানে সাংগঠনিক যে পরিকাঠামো, সেটাকে শক্তিশালী করবার জন্য, বুথ পর্যন্ত পৌঁছানোর জন্য, কাজ ভাগ করবার জন্য, যাদের দেখা যাচ্ছে না সারফেসে, তারা আমাদের থেকেও বেশি সক্রিয়। আমরা তো টিভির কারণে দৃশ্যমানতায় আছি, আমার কারণে বেশি সক্রিয়। তো আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আমরা কলকাতায় একটা আইন অমান্য আন্দোলন করেছিলাম অনুপ্রবেশের বিরুদ্ধে, অনেক বছর আগে, অনেক বছর, 80-র দশকের শেষ দিকে, 88 সালে সম্ভবত, মনে পড়ছে 88 হবে। তা প্রধান বক্তা ছিলেন লালকৃষ্ণ আদবানি। একটি বিশেষ ঘটনার জন্য সর্বভারতীয় মানে বাধ্যবাধকতায় তিনি আসতে পারেননি, মুরলী মনোহর যোশী এসেছিলেন, ওনারও থাকার কথা ছিল মিটিং। তা সেই মিটিংটা তপনদা ঠিক করেছিলেন, যেখান থেকে আমাদের যত কর্মী আসবে প্রত্যেকের তালিকা এবং প্রত্যেকের সিগনেচার লাগবে, আমরা আমাদের অর্গানাইজেশন স্ট্রেংথটা দেখবো, আইন অমান্যের কত থাকে। তো 8,334 জন আমাদের উপস্থিত ছিলেন, এবং 8,334 জন উপস্থিতি একটু বেশি ছিল, আমাদের জেল পর্যন্ত পৌঁছেছিল। গাড়ি পাইনি, তারপরে মিছিল করে আমরা গিয়েছিলাম। তো তখন তো এ ধরনের ইলেকট্রনিক মিডিয়া ছিল না। পরের দিন আজকালের ডোরিকে একটা খবর বেরিয়েছিল, বরণ 8,334। খবরটা কি, যে আজকে ফরওয়ার্ড ব্লকের মতো বিজেপিও একটা, ফরওয়ার্ড ব্লকেরও একটা প্রোগ্রাম ছিল, সঙ্গে সঙ্গে বিজেপিরও একটা আইন অমান্য কার্যসূচি ছিল, তাদের গ্রেপ্তার করা হয়। আর 8,334 জন বিজেপি কর্মীর কে জল খাওয়ার জন্য আলিপুরে জেলে মাত্র 2টো প্লাস্টিকের গ্লাস ছিল। আমরা সেই বিজেপি আজকে এখানে এসেছি। তখন 88 সাল, মানে দলেরই বয়স 8 বছর, আর সেখানে পশ্চিমবঙ্গে 8,000 তো বড় সংখ্যা। তার থেকেও বড় সমাবেশ আমরা করেছি। আমরা 90-এর দশকে অটল বিহারী বাজপেয়ীকে দিয়ে প্রথম ব্রিগেড আমরা করেছি। প্রথম ব্রিগেড যখন করছি মঞ্চের ওপরে, আমি তখন একজন ভলেন্টিয়ার,
অটলজি বক্তৃতা করছেন, দূরে দেখা যাচ্ছে বেশ কিছুটা অংশ খালি, একদম একটা সবুজ স্ট্রিপ, সবুজ ঘাস। আবার এখনো বলে আছে, अभी तक पश्चिम बंगाल में एक भी कमल नहीं खिला, लेकिन इस विशाल जन्मेदिनी इस बात की प्रामाणिकता से भरे हुए है जब मन कमल खिल चुका है, थोड़ी सी जो खाली है वो मेरी झंडी की हरियाली है। এইটা হচ্ছে শ্রমিক ভট্টাচার্য। এই শ্রমিক ভট্টাচার্যকে না আমরা সাংবাদিকরা কখনো এমনি ঘরোয়া আড্ডা হচ্ছে, বিজেপির প্রেস কনফারেন্স শুরু হতে দেরি হবে, বা আমরা পিকনিক করতে গেছি, সেখানে শ্রমিক ভট্টাচার্য হাজির হয়েছেন সারাদিন, অটলজি, লালকৃষ্ণ আদবানি তাদের সব বক্তৃতা। কিন্তু তার হাতে কিন্তু এখন কঠিন দায়িত্ব, এই বিজেপির মানে হিন্দুদের ঐক্যবদ্ধ করা, এবার শুধু বিজেপি নয়, কঠিন কাজ হিন্দুদের ঐক্যবদ্ধ করা। এই কাজে দিলীপ ঘোষ, যিনি হিন্দুত্বের কথা বলে হিন্দু জাগরণ মঞ্চের ছিলেন, তাকে কি এবার ছেড়ে দেওয়া হবে? মর্নিং ওয়াক থেকে শুরু করবেন রাজনীতি, নাকি এবার নিয়ন্ত্রিত ভাবে দল পরিকল্পিত ভাবে তাকে ব্যবহার করবে? মানে দল পরিকল্পিতভাবেই তাকে ব্যবহার করবে। তারপরে যে মর্নিং ওয়াক করছে এত সুন্দর অভ্যাসটা তারা আপনি বন্ধ করে দেবেন? না, দিলীপ ঘোষ তো মানে একদম সুঠাম স্বাস্থ্যের অধিকারী, তো তার জন্য সে সকালবেলা উঠে হাঁটবে না? না, দিলীপ ঘোষ যখন মর্নিং ওয়াক করেন তার কিছুক্ষণ পরে রাজনীতি শুরু হয়ে যায়, এবং সবাই যখন ঘুমিয়ে থাকেন তখন দিলীপ ঘোষ কিছু বলে খবরে থাকেন বেশ কিছুটা সময়, এবং সেই সময়ে যত বিতর্ক তার 80%। বিতর্ক নয়, বিতর্ক মনে করলেই বিতর্ক। আরে বার্তা তো একটাই, 26-এর নির্বাচন তৃণমূলের বিসর্জন। যে একই ভাষায় দিলীপ ঘোষ কথা বলবে, সুকান্ত অধিকারী এটাই কি কথা দলের বলবে, স্লোগান? শ্রমিক ভট্টাচার্য কথা বলবেন। এটাই এবার দলের স্লোগান হবে নাকি? না না, এটা দলের স্লোগান তো হয়েই গেছে। এটা দলের স্লোগান নয়, এটা পশ্চিমবঙ্গের মানুষের স্লোগান। বাঁচতে চাই, বিজেপি তাই। এত কিছুর পরেও না শ্রমিক দা, একটা প্রশ্ন বারবার এসে যাচ্ছে, আবার মনে আসছে, যে মানুষ বলছে কি এত দুর্নীতি, এত কিছু হচ্ছে, সিবিআইডি বাদ দিলাম, সত্যি কি এগুলোকে বন্ধ করতে কেন্দ্রের কোনো তৎপরতা দরকার নেই? বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বকে এত গালাগাল, এত কিছু, তার একটা প্রতিবাদ? খালি মাঝে মাঝে নেতাদের ফোন আসে, খগেন মুর্মু এরকম আক্রান্ত হলেন হাসপাতালে, তার প্রাণ যায় যায় অবস্থা হলো, এত কিছুর পর কেন কেন সবাই চুপ? এটা না মানুষ জানতে চাইছে, মানুষের মনের মধ্যে না একটা অস্থিরতা তৈরি হয়েছে। দেখুন, সমস্ত প্রশ্নের উত্তর তো আমার কাছে নেই। আপনি সাংবাদিক হিসেবে আপনার স্বাধীনতা আছে আমাকে সব প্রশ্ন করার, কিন্তু আমারও একটা স্বাধীনতা আছে উত্তর না দেওয়ার। সব প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কারোর কাছেই মনে হয় থাকে না। মানুষ ঠিক যেভাবে চাইছেন একটা সরকারে থেকে সেভাবে তার ইস্যুগুলোকে অ্যাড্রেস করা যায় না। দুর্নীতির উপরে লাগাম লাগানোর দায়িত্ব শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের নয়, মানুষের। সেই জন্য এই গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হয়েছে। মানুষ কেন মেনে নিচ্ছে এত দুর্নীতি? মানুষ দুর্নীতির বিরুদ্ধে ভোট দিচ্ছে, নাহলে এত কিছু দুর্নীতি, এত লুট, এত স্বেচ্ছাচারিতা, বিডিওদের দিয়ে রাজ্য নির্বাচন কমিশন ভোট লুট করাচ্ছে। তারপরেও তো 11,000 আসলে বিজেপি কর্মী প্রায় পঞ্চায়েতে জয়ী হয়েছেন, তার মধ্যে অধিকাংশের বেশি মহিলা। আজকে আপনি এটা ভাবতে হবে। নদিয়ার এক মহিলা জেলা পরিষদ সদস্য, আমি তার নির্বাচনে যাই, আমার সঙ্গে খুবই সখ্যতা আছে, বহুদিনের পরিচয়। তা আমি এই পঞ্চায়েত নির্বাচনে তার প্রচারে যেতে পারিনি। দুদিন পরে আমাকে ফোন করেছে, এবং আমারও ব্যস্ততার কারণে ও ঠিক জিতেছে কি হেরেছে কোন সিটটা আমারও মনে নেই। তা আমি তাকে জিজ্ঞাসা করতে পারছি না। তা আমাকে ফোন করে বলছেন, দাদা কিরম আছেন? আমি ভালো আছি। কিরম আছি? আমি জিজ্ঞাসা করতে পারছি না ভোটের ফলাফল কি হয়েছে। ফলাফল তো জানি জোর করে হারানো হয়েছে। তারপরে আমাকে ও 1 মিনিটের মধ্যে আমাকে বলল যে দাদা এবারে আমি আবার নির্বাচিত হয়েছি। তখন আমি একটু স্মার্ট হয়ে গেলাম, বললাম সেই জন্য এতক্ষণ পরে ফোন করলেই? না দাদা, আসলে আমি 2000 একটু বেশি ভোটে জিতেছি তো, আর আমার পাশের সিটটা 4000-এর বেশি লিড ছিল জেলা পরিষদে, রাখতে পারলাম না দাদা। মেরে ধরে পুরো ভাগ করে দিয়ে পুনর্গণনায় আমার পাশের ক্যান্ডিডেট হেরে গেল, কিন্তু আমার থেকে বেশি ভোটে জিতেছিল। এত কষ্ট পেয়েছি দাদা, নিজেরটা জানাইনি। আমার মনটা ছুঁয়ে গেল। একজন কর্মীর প্রতি আরেকজন কর্মীর ভালোবাসা, দলের প্রতি তার কমিটমেন্ট, এবং কতটা আবেগ তার মধ্যে কাজ করছে দলের মতাদর্শ বা দলের অবস্থান নিয়ে, যে সে আমাকে জানায়নি পর্যন্ত
জেলা পরিষদে যেটা তো খুব ছোট বিষয় নয়, জায়গা থেকে এত কষ্টের মধ্যে জিতেছে। তো এদের নিয়েই তো পার্টি।